সো এই যে পরীক্ষাটা আছে না NiSM, যে কোনো পরীক্ষার মতো এইটারও কিন্তু একটা জিনিস ক্লিয়ার হওয়া দরকার যে আমি পরীক্ষাটা কেন দিচ্ছি, আমার গোল কি। আমি নিজের কথা যদি বলি এক্সাম্পল দিয়ে, কারণ আমার নিজে এক্সপিরিয়েন্স যেহেতু শেয়ার করতেছি, আমি নিজে এক্সাম্পল দিচ্ছি। আমাকে এই পরীক্ষার জন্য দিতে হয়েছিল 1500 টাকা, এবং তো সবাইকে দিতে হয় 1500 টাকা করে এক্সাম যারা দিচ্ছে। এবং আমার কাছে তখন না খুব মানে অ্যাজ এ মিডিল ক্লাস আমার কাছে 1500 টাকা অনেক বেশি। 100-200 টাকা কিন্তু দেওয়া কোনো ব্যাপার না, 1500 টাকা আমার কোনো অনেক বেশি। এবং এই 1500 টাকার জন্য আমি আজ 81% রেজিস্টার বলতেছি সামনে। তো যখন 1500 টাকা দিলাম তখন আমার ভাবলো এতটা টাকা চলে গেল 1500 টাকা। মানে এক্সামে কী হয়, যে গভর্নমেন্ট যেগুলো এক্সাম হয় সেখানে কী আছে 100, 200, 400, 500 এরকম যাচ্ছে। 1500 টাকা তো কোনো যায় না, খুব বেশি 700-800 গেছে, 1500 টাকা ভাবা যায়। তো 1500 টাকা না আমার কাছে অ্যাজ এ মিডিল ক্লাস থেকে আমি বিলং করি, তো আমার কাছে এই 1500 টাকাটা অনেকটা গায়ে লাগছিল। এবং আমি যেখানে অফিসে কাজ করি, আমাদের কোম্পানিতে বলেছে যারা এই NiSM এক্সামে পাস করবে তাদেরকে যেই মানে ফিসটা দিয়ে সে পরীক্ষার জন্য যে এক্সাম ফিসটা সে দিচ্ছে সেই টাকাটা তাকে ফেরত দিয়ে দেওয়া হবে যদি পাস করতে, শর্তে একটা পাস করতে হবে। তো 50% ক্রাইটেরিয়া থাকে এবং কোনো নেগেটিভ মার্ক নেই। এটা একটা ভালো, আবার এটা খারাপ, কারণ অনেকে আন্দাজে ঢিল মেরে দেয়, যার ফলে অনেকে পাস করে অনেকে ফেল। সো আমি কী করছিলাম, আমার কাছে ওইটা ছিল যে মেইন একটা ছিল যে আমাকে ওই 1500 টাকাটা ফেরত নিতে হবে, কারণ আমার কাছে ওই 1500 টাকা তখন খুব দরকার ছিল সেই টাকাটা। আর তখন আমার ওই এক্সাম ফিসে 1500 টাকা চলে গেছিলো, আমার তখন খুব গায়ে লাগছিলো যে 1500 টাকা আমার চলে গেলো। এবং ওই টাকাটা আমার 1500 টাকা আমি কোনো জায়গায় আমার ইউজ করতে পারতাম, আমি ইনভেস্টমেন্ট করতে চাই, তার তখন আমার কাজে আসতো ওই জায়গাটা। আমি ইনভেস্টমেন্ট আমার হলো না, আমার এখন দরকার ছিল একটু, কিন্তু আমার ওই এক্সামের জন্য চলে গেলো। তো আমার ওটা জেদ চেপে গেছিলো যে কিছু করেই হোক ওই 1500 টাকা তো আমি ফেরত নিবই। তো তার জন্য আমি লেগে পড়ে রাখছি। আমি 1500 টাকা, আর তখন আমি জানি যে 1500 টাকা ফেরত নিতে হবে, আমাকে পরীক্ষা পাস করতে হবে, তো আমি লেগে পড়ছিলাম। তো আমি কি করছিলাম যে প্রথমে তো তোমরা বুঝতে পারলা যে এক্সাম দেওয়ার মতো সবার আগে একটা করতে হবে গোল ফিক্স। আর এক্ষেত্রে আমার গোল ছিল যে আমাকে 1500 টাকা উদ্ধার করতে হবে। খুব জানি সিলি একটা কথা, বাট অ্যাকচুয়ালি কিন্তু এই ছোট্ট একটা জিনিসের জন্য আমি কিন্তু 81% পেয়েছি, অ্যাকচুয়ালি এটাই। তো আমার কাছে ওই টাকাটা খুব বেশি। তোমাদের কাছে অন্য কিছু হতে হবে, তোমার কাছে জবের একটা যেমন পাস করতে হবে, আমার একটা মানে ইচ্ছা আছে, একটা ড্রিম টাইপের যে আমি স্টক মার্কেট, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডের লাইনে ঢুকবো বা এরকম ইচ্ছা আছে। তো সেক্ষেত্রে তোমাদের ড্রিম, আমার কাছে হলো ওই টাকাটা ফেরত নেওয়া। তো আমার কাছে এটা ছিল যে আমি মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, আমার কাছে ওই টাকাটা ফেরত চাই। তা আমি প্রথমে কী করলাম যে প্রথমে ওটার টার্গেট ফিক্স যে আমি ওই টাকাটা ফেরত নেবো। তো তার জন্য আমাকে পরীক্ষা পাস করতে হবে। তো আমি কী করলাম, আমাদের যে কলিগ ছিল, যে আমার আরও কলিগ যারা ছিল তারা এই জায়গায় পরীক্ষা দিচ্ছিল, তো তাদের কাছ থেকে আমি বইটা নিলাম, NiSM বই। তো তোমাদেরকে আমি PDF ফাইল দিয়ে দেবো, তোমরা তো যখন প্রিপারেশন নিবা তখন এখানে একটা PDF ফাইল তোমাদের দিয়ে দিবে বইয়ের, NiSM এর সাইট থেকে পেয়ে যাবা। বাট আমি ডেসক্রিপশনে লিঙ্ক প্রোভাইড করে দেবো, তোমরা ওখান থেকে ডাইরেক্ট PDF ফাইল ডাউনলোড করে নিতে পারো। তো আমি কি করলাম, আমি বইটা পড়লাম প্রথমে। কিন্তু আমি প্রথমে কী করছিলাম যে আমি প্রথমে চ্যাপ্টার পড়তেছিলাম, কিন্তু আমি দেখতেছিলাম আমার হাতে সময় নাই। আমি ওটা এক্সামের জন্য করছিলাম এপ্রিলের দিকে, 6 এপ্রিলের জন্য যতটুকু মনে হয় 6 এপ্রিল করছিলাম এক্সামের জন্য, এক্সাম মিসের জন্য। তো আমাকে শিলিগুড়ি যাওয়ার কথা ছিল 20 মেতে, আমার এক্সাম হওয়ার কথা ছিল 20 মেতে। 1 মাসে একটু বেশি সময় পেয়েছিলাম। তো 20 মেতে এক্সাম হওয়ার কথা ছিল সকাল 11:30টার দিকে, শিলিগুড়িতে যেতে হতো। কিন্তু যে এখন কোভিডের সিচুয়েশনের জন্য সেটা বাড়ির থেকেই হতো, এবং বাড়ি থেকে হলেও বহুত প্রেশার। তো আমি সেটা বলতেছি, আমার মানে 2বার এক্সাম ক্যান্সেল হতে বেঁচে গেছিলাম, সেটাও বলতেছি বাড়িতে বসে। তো কী হয়েছিল, আমি ওই বইটার থেকে প্রথমে কী করলাম যে প্রত্যেকটা চ্যাপ্টারের পিছনে যে এক্সারসাইজ আছে 5টা করে কোয়েশ্চেন থাকে, তো সেগুলোকে আমি করলাম একটা খাতার মধ্যে একটা জায়গায় লিখে নিলাম সবগুলা। টোটাল 12টা চ্যাপ্টার থাকে, তার মানে আমার কাছে 60টা কোয়েশ্চেন আমি ওই 60টা লিখে নিলাম, এক জায়গায় থাকলাম। আর ওগুলো MCQ থাকে, আর এখানে সব MCQ হয়। তো আমি সেগুলোকে প্রথমে দেখে না দেখে করার চেষ্টা করলাম। তো করে মোটামুটি কিছুটা মোটামুটি একটু ধাতস্থ হলো। সেকেন্ড কী করলাম, দেখলাম যে আমি যদি প্রথমে ভাবছি না বই পড়ে করবো, তখন দেখলাম যে এখন করলে টাইম লাগবে অনেক, আর আমার হাতে আছে মোটামুটি 1 মাস। তো আমার আর তার সাথে আমাকে ওই অফিসও ম্যানেজ করতে হতো। তো আমি দেখলাম যে এরকম করলে টাইম লাগবে, সেই জন্য আমি কোয়েশ্চেনগুলো লিখে নিলাম। সেকেন্ড কী করলাম, আমি ইউটিউবে একটা ভিডিও দেখলাম, সৌরভ কাঠি, তোমরা
নিশ্চয়ই দেখেছো, NISM যারা প্রিপারেশন তো আমরা তারা ভিডিও দেখোই। আমি সৌরভ আমি NISM এক্সাম প্রিপারেশন যে সার্চ করলাম, সৌরভ খাতির ভিডিও আমার সবার আগে কিন্তু চলে আসলো, আমি ওটা ফলো করলাম। মক টেস্টগুলো ফলো করলাম, 40টা না 41টার মতো মক টেস্ট ছিল, 2019-এরটা ফলো করলাম। তো ওইখান থেকে কী হলো, আমার ধীরে ধীরে কনসেপ্ট ক্লিয়ার হতে শুরু করলো, তার সাথে বই তো পড়তেছি। আর যখনই মক টেস্টগুলো হচ্ছিলো, তখন যখন কোয়েশ্চেনগুলো বলতেছিল, আমি কিন্তু পজ করে নিচ্ছিলাম, যে যখন কোয়েশ্চেনগুলো বললো পজ করে নিলাম, আমি নিজের থেকে বলার চেষ্টা করলাম, তো দেখতেছিলাম যে পারতেছি কি পারতেছি না। তো এরকম করতে 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 যখন আমার আরেকটা জিনিস ভালো লাগে যে এই সৌরভ কাঠি প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার পর সেটা কিন্তু এক্সপ্লেন করা যায় যে এটা সঠিক হলো কেন ভুল হলো না, এটা এক্সপ্লেন করে দেয়। তো যার ফলে ওইখানে আমার কনসেপ্ট ধীরে ধীরে ক্লিয়ার হতে শুরু করে দিল। তো তার জন্য ধন্যবাদ সৌরভ কাঠিকে। তো ওইখান থেকে আমি যখন কিছুটা কনসেপ্ট ক্লিয়ার হতে শুরু করলাম, তার সাথে সাথে MCQ তো পড়তেছিলামই। তো করতে 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 এই সেম, আমি কিন্তু অন্য কিছু করি না, আমি শুধু ইউটিউবে ভিডিও সৌরভ কাঠি ফলো করছি, আর মক টেস্টের জন্য যে কোশ্চেন 60টা কোশ্চেন আছে সেটা প্রিপারেশন করছি। তো এটা করে, আর এটা হলো ডেইলি, আমি নেক্সট 1 মাস আমি এটা ফলো করছি। করতে করতে মক টেস্টগুলো না দেখে বলার চেষ্টা করতাম, কোশ্চেনগুলো না দেখে বলার চেষ্টা করতাম, করতে 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 যখন কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল, এবং তখন আমি কী করলাম যে দেখলাম আমার হাতে এখনও মোটামুটি 1 সপ্তাহ আছে এক্সাম দেওয়ার। তো আমি ধীরে ধীরে তারপর মক টেস্ট দেওয়া শুরু করলাম। এখন ওয়েবসাইট অনেক পেয়ে যাবা, যেখানে অনলাইনে NISM এক্সাম মানে মক টেস্ট, ফ্রি মক টেস্ট দিয়ে সার্চ করবা। অনেক ওয়েবসাইটে টাকা দিতে হয়, অনেক জায়গায় ফ্রিতে হয়ে যায়, তো ফ্রি মক টেস্ট দিয়ে সার্চ করবা। তো আমি বিশেষ করে মক টেস্টের খুব একটা লাভ হয় না, কারণ এক্সামের সঙ্গে ওটা কোনো মিল থাকে না, কারণ আমি যেটা নেক্সট ওটা বলছি এক্সামে কেমন হয়েছিল। তো আমি করতে করতে না, তাও হলে মক টেস্টটা কী হয়, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। তো ধীরে ধীরে ওই ইউটিউবের ভিডিও সৌরভ কাঠি চ্যানেল ফলো করলাম, তার সাথে সাথে ওই MCQ যেগুলো খাতার মধ্যে ছিল মানে বইয়ের ছিল, ওই বইয়ের MCQগুলো ফলো করলাম, আর তার সাথে সাথে কী করলাম, আমি মক টেস্ট দেওয়া শুরু করলাম। তো এইভাবে করতে করতে কিন্তু আমি নেক্সট 1 মাসে মোটামুটি নিজের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলো এবং নিজের একটা বেস কিন্তু তৈরি করে নিলাম। আমার একটা জিনিস আমার ভুল হয়েছিল, আমাকে NISM-এর যে সাইট থেকে ওইখানকার মক টেস্ট দেওয়া উচিত ছিল, তাহলে ওইখানে কী হচ্ছে, তাহলে NISM-এর এক্সামে কী কী কোয়েশ্চেন ছিল সেটা আমরা ধরতে পারতাম। একবার দিয়েছিলাম অফিসে থাকতে, একবার NISM এক্সাম দিয়েছিলাম, তো ওইখানে 25টার মতো কোয়েশ্চেন থাকে, তো ওইখানে দিয়েছিলাম একবার, কিন্তু সেইভাবে পরে কিন্তু আর দেওয়া হয়ে ওঠেনি। তো ওই জিনিসটা আমি একটা ভুল করছিলাম। তো আমি এটা তোমাদের সাজেস্ট করবো, যখন তোমরা এক্সামের প্রিপারেশনে তোমরা কিন্তু NISM সাইট থেকে মক টেস্টগুলো দেবে, 25টা কোয়েশ্চেন থাকে, তো ওইখান থেকে তোমাদের কিন্তু কিছু কোয়েশ্চেন কিন্তু ওখান থেকেও তুলে দেয়। আর প্রতিবার কিন্তু আগের বারের তুলনায় আলাদা আলাদা কোয়েশ্চেন আসে, তো কোনোবারই কিন্তু মিস থাকে না। তো এটা কিন্তু একটা মনে রাখা দরকার। তো এইভাবে যখন আমি ওই NISM ওটা বাদ দিয়ে যদি আমি মক টেস্ট করলাম, ইউটিউবে ভিডিও দেখলাম, আর এক্সামের ওই বই জাস্ট পড়লাম, আর বই কিন্তু এবার শুধু ওই কোয়েশ্চেনগুলো পড়লাম না, তার সাথে প্রত্যেকটা বইয়ের যে চ্যাপ্টার আছে প্রত্যেকটা লাইন কিন্তু আমি খুঁটায় পড়তে শুরু করলাম। তোমাদের কাছে যদি 1 মাসের বেশি সময় থাকে, আমি বলবো প্রত্যেকটা চ্যাপ্টারে প্রথমে কী করবা, যে কোয়েশ্চেনগুলোকে এক জায়গায় তুলে রেখে সেগুলোকে না দেখে ডেলি প্র্যাকটিস করার চেষ্টা করবা, না দেখে বলার চেষ্টা করবা, এবং প্রত্যেকদিন ওই বইয়ের চ্যাপ্টারগুলো প্রত্যেকটা বইয়ের চ্যাপ্টার কিন্তু খুঁটায় পড়বা। যদি বইয়ের চ্যাপ্টার খুঁটায় পড়ে, আর যদি ওই যে কোয়েশ্চেনগুলো আছে যে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে যে 5টা করে কোয়েশ্চেন, ওগুলো যদি না দেখে বলার চেষ্টা করো প্রত্যেকদিন যদি করো, আর তার সাথে ইউটিউবে যদি ভিডিওগুলো ফলো করো, তুমি ইজিলি কিন্তু 90% আমি তো 81% পেয়েছি না, ইজিলি 90% এভাব পেয়ে যাবো, কারণ আমার হাতেও সময় ছিল না, আমাকে 2 দিক ম্যানেজ করে চলতে হয়েছিল। তো এটাই ছিল। আর এবার যদি আমি এসে এক্সামের কথা, যে এক্সাম যখন দিলাম, যে মোটামুটি 20 তারিখে আমাদের হয়েছিল, 20 তারিখ থেকে, তো যেহেতু বাড়ির থেকে দিতে হয়েছিল, মানে এক্সাম ফর্ম এনিহার দেওয়া অপশান ছিল, তো কী করছিলাম, তো আমাদের 3টা থেকে 5টা অবধি হয়েছিল। তো প্রথমে একটা সফটওয়্যার ইনস্টল করতে হয়েছিল, MSB বলে একটা সফটওয়্যার, যেটা হলো তুমি পুরো যখন এক্সাম দেবে পুরো লক হয়ে যায়, শুধু ওই এক্সামই চলতে থাকে, তুমি ব্রাউজার সব লক হয়ে যায়। আর ওরা হলো পিছনে প্রসপেক্টার বা এখন প্রসপেক্টার বলে থাকে। তো ওরা কি করে, ওরা তোমার কিন্তু স্ক্রিনের পর তোমার মুভমেন্ট, মাউসের মুভমেন্ট, তোমার ক্যামেরা অন থেকে তোমার সব কিছু কিন্তু ওরা চেক করতে পারে রিয়েল টাইম বেসিসে, তুমি চোখ নড়াচ্ছ না মুখ নড়াচ্ছ, তো এগুলো কিন্তু চেক করতে থাকে। আর এক্সাম শুরু হওয়ার আগে তোমাকে 360 ডিগ্রি ঘুরায় দেখাতে হয় যে তুমি যে ঘরে পরীক্ষা দিচ্ছ, কোনো যদি তোমাকে ক্যালকুলেটার অ্যালাউ না, মোবাইল অ্যালাউ না, পেন পেপার কিচ্ছু অ্যালাউ না, ঠিক আছে। তো শুধু পরীক্ষা দিতে পারে, ক্যালকুলেটার একটা মানে ওদের স্ক্রিনে একটা ক্যালকুলেটার, ডিজিটাল ক্যালকুলেটার থাকে, ওইখান থেকে তোমাকে ইউজ করতে হবে। পেন পেপার কিচ্ছু অ্যালাউ না, শুধু চলে জল নিয়ে বসতে হবে। আর এক্সাম চলার কিন্তু চেয়ার থেকে বা যেখানে বসে সেখান থেকে উঠতে পারবে না, যদি একবার উঠলা ক্যান্সেল ইমিডিয়েট, এক্সাম কিন্তু ইমিডিয়েটলি তোমার ক্যান্সেল হয়ে যাবে, টার্মিনেট হয়ে যাবে, কিন্তু উঠতে পারবে না। তা আমি কী করছিলাম, আমার 2বার কিন্তু এক্সাম পজ করে দিয়েছিলো এক্সামিনার। কী করছিলাম যে আমি না, একবার হয়েছিল যে আমি খুব এদিক ওদিক চোখ নাড়াচ্ছিল, আর স্ক্রিন থেকে চোখ নাড়ানো যাবে না, এদিক ওদিক স্ক্রিন থেকে চোখ নাড়ালে কিন্তু ওয়ার্নিং দিয়ে দিবে,
আর ওদের হাতে আছে এক্সাম পজ করে দেবে, এক্সাম কিন্তু ক্যান্সেল করে দেবে। তো আমি চোখ এদিক ওদিক নড়াচ্ছিলাম, তো আমাকে কিন্তু ওয়ার্নিং দিয়ে একবার এক্সাম পজ করে দিয়েছিলো, চোখ নড়াচ্ছিলাম, এবার আমাকে পুরো 360 ডিগ্রি ঘুরে দেখাতে হয়েছিলো রুমটা আবার। তো দেখছে যে কিছু না, এক্সাম অনেস্টলি দিচ্ছিলাম পরীক্ষা। তো আমাকে এক্সাম রিজিউম করেছে। আবার লাস্টে যখন 99টা কোশ্চেন দেওয়ার পরে একটা কোশ্চেন ছিল টেনের রেশিও কীভাবে বের করতে হয়। তো টেনের রেশিও একটা কোশ্চেন ছিল, তো সেই কোশ্চেনটা যখন লাস্টে আবার রিপিট করলাম তখন একটু জোরে জোরে লাউড স্পিকিং করতেছিলাম। তো এই ক্ষেত্রে বলে আর কি, তোমাদের কিন্তু ঠোঁট যে নাড়ানো সেটাও নাড়ানো যাবে না, লিপস যদি নাড়াম, লিপ মুভমেন্ট হয়, পরীক্ষা কিন্তু পজ করে দিতে পারবে, মানে এত চাপ। তো ওই চক্করে একবার এক্সাম পজ হয়ে গেছিলো, তখন লাস্টে হাতে 5 মিনিট ছিল। তো যাকে একটা কোশ্চেন ছিল দেখে তাও বেঁচে গেছে না, যদি বেশি কোশ্চেন হতো তো আমার তো লেগে যেত। তো আমি কোনো মতে দিচ্ছিলাম। আর কোশ্চেনগুলো যেগুলো মক টেস্ট আর এগুলো পরীক্ষা যেগুলো ইউটিউব থেকে ভিডিও দেখে দেখে করছিলাম, তো আমি দেখলাম কিন্তু খুব মোটে 100টা কোশ্চেন ছিল, তার মধ্যে 10টা কোশ্চেন হয়তো ডিটো আসছিলো, বাকি কিন্তু 90 কোশ্চেন ঘুরে দেয় না, সোজাসুজি কিন্তু দেয় না, ঘুরে দিচ্ছে। তো এই জন্যই বললাম ভিডিও শুরুতে যে কনসেপ্ট ক্লিয়ার হওয়া কিন্তু খুব দরকার। যদি কনসেপ্ট ক্লিয়ার না হয় না, 50% গান ফার্স্ট শো করতে পারবে না। তো কনসেপ্ট ক্লিয়ার হওয়া দরকার, এখানে কিন্তু মুখস্থবিদ্যা চলে না, এখানে কনসেপ্ট ক্লিয়ার হওয়া দরকার। তো যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে আর যেগুলো বললাম এভাবে যদি প্রিপারেশন নাও, আর বাকি আরও তোমরা ইউটিউবে ভিডিও পেয়ে যাবা NiSM এক্সাম প্রিপারেশন কী করতে হয়, ওদের যদি ভিডিও দেখো তাহলে মোটামুটি যদি বুঝতে পারবো কীভাবে NiSM প্রিপেয়ার হতে হয়। আর আমি এভাবে দিচ্ছিলাম, আমাকে তো যেহেতু 1 মাসে একটু বেশি সময় ছিল, আমাকে যেহেতু দুদিক ম্যানেজ করে চলতে হয়েছিলো, সেই জন্য আমি 81% পেয়েছি। তাও আমি নিজে মনে করি 81 মানে বিশাল, আমার কাছে তো 50% হলেই যথেষ্ট ছিল। তো এই ভিডিওটাকে যদি তুমি সামারাইজ করে, তাহলে এই ভিডিওতে কী কী শেখা যায়, একটা হলো তোমার টার্গেট ক্লিয়ার হতে হবে যে আমি এক্সাম কেন দিচ্ছি, সেটা একটু ক্লিয়ার হতে চাই। 2 নম্বর হলো তোমাকে সব কিন্তু একটা মানে রুটিন অনুযায়ী ফলো করতে হবে, প্রত্যেকটা কিন্তু সাজিয়ে নিতে হবে যে আমি এটা পড়বো, তার সাথে সাথে কী পড়বো, তার সাথে সাথে। আর এই যে রুটিনটা আছে এটা কিন্তু তোমাকে কন্টিনিউয়াসলি ফলো করতে হবে। তো এই 3টা জিনিসকে যদি তোমরা মেনে চলতে পারো না, 1 মাসের মধ্যে তোমরা 90% পাওয়া কোনো ব্যাপার না। তো ঠিক আছে, আশা করি ভিডিওটার মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো যে NiSM এক্সাম কীভাবে প্রিপেয়ার হতে হয়। তো তোমরা যারা NiSM এক্সামের জন্য প্রিপেয়ার হচ্ছো এবং তার জন্য ভিডিওতে তোমরা যারা দেখতে হচ্ছে তাদের তো অল দ্য বেস্ট, এবং আই হোপ তোমরা ভালো মার্কস করো, ভালো স্কোর করো, এটাই আমার কামনা রইল। সো ঠিক আছে, আমাদের ভিডিওটা এখনই, ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওকে লাইক শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আপাতত এইটুকুনি, আমাদের গুড বাই।